আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার এই বসত বাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। একজন সাধারণ গ্রামের ব্যবসায়ীকে মাত্র এক রাতের মধ্যে ৫০০ কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হলো। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা সে পেল কোথা থেকে? আর যে মানুষটা তাকে এই বিপুল টাকা দিচ্ছে, তার আসল উদ্দেশ্যই বাকি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ৫০০ কোটি টাকা কোনো সাহায্য নয়, এর পেছনে লুকিয়ে আছে বহু বছরের প্রতিশোধের আগুন। আর সেই প্রতিশোধের খেলায় আসলাম শিকদার নিজেই নিজের সব কিছু হারানোর পথে এগিয়ে যাচ্ছে। গল্পটা শুরু হয় এমন এক জায়গা থেকে যেখানে কেউ একজন চাইছে না তাকে কেউ দেখে ফেলুক। আমি চাই না তোমাকে এখানে কেউ দেখে ফেলুক। কেউ দেখে ফেললে বড় একটা ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখনই চলে যাও। অন্যদিকে এক রহস্যময় ব্যক্তি তার সঙ্গীকে বলল, তুমি দেশের সেরা ব্যবসায়ীদের একজন হবে। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি সত্যিই সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু আপনার সঙ্গে যদি ব্যবসায়িক ডিল করতে হয় তাহলে অন্তত ১০০ কোটি টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাব? তখন তাকে বলা হলো, তোমাদের যত জমি জমা আছে সব বিক্রি করে দাও। গ্রামের ওই সম্পত্তিগুলোর কোনো বড় মূল্য নেই। অবশেষে আসলাম শিকদারও সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। স্যার, আমি রাজি আছি। কিন্তু তার সামনে যে ফাঁদ পাতা হয়েছে সেটা সে তখনও বুঝতে পারেনি। একজন লোক তার স্যারের কাছে এসে বলল, স্যার, আমি কিন্তু আপনার প্ল্যানিংটা বুঝতে পেরেছি। তাই কি বুঝেছ বলো? স্যার, আপনি শিকদার সাহেবকে এমন একটা লোভনীয় টোপ দেখিয়েছেন যাতে তিনি নিজের জমি জমা, টাকা পয়সা সব কিছু আপনার হাতে তুলে দিতে বাধ্য হন। এক্স্যাক্টলি, অনেক স্মার্ট তুমি। লোকটি আবার বলল, কিন্তু স্যার, শিকদার সাহেব তো অনেক চালাক। তিনি কি এত সহজে নিজের সব কিছু আপনার হাতে তুলে দেবেন? না, এত সহজে অবশ্যই দেবেন না। তাহলে? শিকদার একজন লোভী মানুষ, আর লোভী মানুষ অতিরিক্ত মুনাফার লোভ সামলাতে পারে না। আমি তার সেই দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছি। ১০০ কোটি টাকা ইনভেস্ট করে ৫০০ কোটি টাকা, এই প্রস্তাব শিকদার জীবনে সামলাতে পারবে না। সে রাজি না হয়ে যাবে কোথায়? ঠিক তখনই আরেকটি খবর আসে। স্যার, একটা কথা জানানো হয়নি, বড় স্যারকে কিন্তু গ্রামেই রাখা হয়েছে। উনি ডিলটা ফাইনাল করেই ঢাকায় ফিরবেন। গ্রামে কোথায় রেখেছ? আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা করা হয়েছে। রুমে এসি আছে, খাবারের ব্যবস্থাও করা হয়েছে। ঠিক আছে, আমি তাহলে যাই, গিয়ে দেখি শিকদার সাহেবের লোকটা কতদূর নামল। এদিকে আসলাম শিকদার চিন্তায় পড়ে গেছে। তোর আবদার শুনে তো আমি ওই ভদ্রলোককে কথা দিয়ে ফেলেছি, কিন্তু এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? তার মেয়ে বলল, একটা উপায় আছে। কি উপায়? আপনি যত টাকা ব্যবস্থা করতে পারেন করুন, আর বাকি টাকার জন্য আপনার কাছে যদি মূল্যবান কোনো সম্পত্তি থাকে তাহলে তার কাগজপত্র স্যারের কাছে জমা দিতে পারেন। এটা কি সম্ভব? অবশ্যই। অনেক মানুষ সম্পত্তির দলিল রেখে টাকা নেয়, পরে টাকা ফেরত দিয়ে দলিল নিয়ে যায়। আসলাম শিকদার কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মনে হয় তুই ঠিকই বলছিস। তার মেয়ে বলল, আমাদের যত প্রপার্টি আছে আপাতত সেগুলো জমা রাখুন, টাকা পয়সা যা আছে সব দিয়ে দিন। আসলাম বলল, টাকা হয়তো ২-৪ দিনের মধ্যে জোগাড় করতে পারবো, কিন্তু এতগুলো দলিল কাগজ একসঙ্গে জোগাড় করা সহজ না। সময় নিয়ে করুন বাবা, এত বড় সুযোগ বারবার আসে না। আসলাম শিকদার অবশেষে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, তুই কথা বল, আমি কয়েকদিনের মধ্যে সব কাগজপত্র জোগাড় করে ফেলব। কিছুদিন পর ডিলের দিন এসে, শিকদার সাহেব, আপনার কমিটমেন্টে আমি সত্যি হ্যাপি। আমি অবশ্য ভেবেছিলাম আপনি গ্রামের মানুষ। আসলাম গর্ব করে বলল, এই গ্রামের সবাই আমার কথা মতো চলে। বলতে পারেন পুরো গ্রামটাই আমার শাসনে চলে। সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। এনিওয়ে, পুরো টাকা কি ক্যাশ দিচ্ছেন? আসলাম একটি লাগেজ খুলে বলল, এই লাগেজে ৫০ কোটি টাকা আছে। তারপর আরেকটি ব্যাগ দেখিয়ে বলল, আর বাকি ৫০ কোটি টাকার জন্য আমার জমি জমা, ফ্যাক্টরি সব কিছুর ডকুমেন্ট এখানে আছে। এগুলো সিকিউরিটি হিসাবে রেখে দিচ্ছি। লোকটি বলল, ঠিক আছে, আমি চালিয়ে নেব। আসলাম একটু দ্বিধায় পড়ে বলল, স্যার, একটা কথা মনে হচ্ছিল। কি কথা? এত বড় একটা লেনদেন হচ্ছে, একটা লিখিত কাগজপত্র হলে ভালো হতো না? লোকটি মুচকি হেসে বলল, অবশ্যই লিখিত কাগজ থাকলে ভালো হতো, কিন্তু আপনার নিজের কথাতেই তো আপনার সম্পত্তিগুলো অবৈধ। আসলাম চুপ হয়ে গেল। লোকটি আবার বলল,
অবৈধ সম্পত্তির কাগজপত্র নিয়ে আপনি আদালত বা পুলিশের সামনে দাঁড়াতে পারবেন তো? আসলাম বুঝতে পারল আর কোনো প্রশ্ন করা ঠিক হবে না। ঠিক আছে স্যার, আপনার উপর আমার পূর্ণ আস্থা আছে। টেক ইট। থ্যাংক ইউ স্যার। কিন্তু আসলাম তখনও জানত না এই আস্থাই একদিন তার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। রাতের নীরবতায় একজন মানুষ তার মায়ের কথা মনে করছিল। মা, আজ তোমাকে খুব বলতে ইচ্ছে করছে। পাপীরা টাকার জোরে তোমার ছেলেকে এতিম করেছে, তোমাকে বিধবা করেছে। আজ তোমার সেই ছেলে তাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করতে যাচ্ছে। সে চোখ বন্ধ করে বলল, তুমি আমাকে বলেছিলে মা, এই দুনিয়ায় টাকাই সব, টাকা মানেই ক্ষমতা। আজ আমি সেই টাকাকেই অস্ত্র বানাবো। এদিকে গ্রামের এক বৃদ্ধার কাছে গভীর রাতে হাজির হল সে। কে কে ওখানে? আমি। এত রাতে এখানে কি করছিস? আপনাকে দেখতে মন চাইছিল। বৃদ্ধা বলল, সকাল হলে তো আমাকে দেখতে পারতি। লোকটি ধীরে ধীরে বলল, আমি ছোটবেলাতেই মাকে হারিয়েছি, মায়ের চেহারাটাও ঠিকমতো মনে নেই। হঠাৎ আজ মায়ের কথা খুব মনে পড়ছিল। মনে হলো আপনাকে দেখলে হয়তো মনটা শান্ত হবে। বৃদ্ধার চোখে মায়া চলে এলো। তুই তোর মাকে খুব ভালোবাসিস বাজান? তারপর সে লক্ষ্য করল ছেলেটার মুখ শুকিয়ে গেছে। কিছু খাসনি? না। বুঝছি, পেটে কিছু যায়নি। আয়, আমি তোকে খাওয়াই। কিন্তু এরই মধ্যে আসলাম শিকদারের মেয়ের মনে সন্দেহ তৈরি হয়েছে। বাবা, আমি তো তোমাকে এত অনুরোধ করে এই ডিলটাতে রাজি করালাম, কিন্তু এখন আমার খুব টেনশন হচ্ছে। কেন? একটা অচেনা লোককে আমরা এতগুলো টাকা আর সম্পত্তির কাগজ দিয়ে দিলাম, আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই। লোকটা যদি সব টাকা মেরে দেয়? আসলাম শিকদার হেসে উঠল। তুমি আবার কথা শুনে হাসছো কেন? হাসছি তোমার কথা শুনে। কিভাবে এত নিশ্চিন্ত তুমি? আসলাম বলল, এই আসলাম শিকদার কখনো কাঁচা কাজ করে না। কি করেছো? তুই জানিস, সম্পত্তির যে কাগজ আমরা দিয়েছি সেখানে মালিক হিসেবে আমার নাম আছে, কিন্তু দাগ নম্বর, খতিয়ান, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, সেখানে আমি কিছু প্যাচ রেখে দিয়েছি। মেয়ে অবাক হয়ে গেল। মানে? ওরা যদি আমার সঙ্গে বাটপারি করে জমি বিক্রি করতে যায় তাহলেও পারবে না? কেন? ভূমি অফিস আর এসিল্যান্ড অফিস থেকে সবকিছু যাচাই করলে কাগজ আমার কাছে ফিরে আসবে। এই জমির দখলদারিত্বের প্যাচ আমার দাদা পরদাদার সময় থেকে আমি জানি। তারপর আসলাম আরও একটি গোপন তথ্য জানালো। আর ওই টাকাটাও পুরোপুরি আমার নিজের টাকা না, আমার নামে ব্যাংকের দামি সম্পত্তি দেখিয়ে লোন নিয়েছি। মেয়ে অবাক হয়ে বলল, বাবা, তুমি এত জিনিয়াস? আসলাম হাসল, সময় হলে তুইও শিখবি। অন্যদিকে প্রতিশোধের আসল খেলোয়াড়ও বুঝে গেল। ওই শিকদারকে আমি যতটা চালাক ভেবেছিলাম সে তার থেকেও বেশি চালাক। তার সঙ্গী বলল, তাহলে এখন কি করবে? আমার 500 কোটি টাকা ক্যাশ লাগবে। 500 কোটি? হ্যাঁ। পার্টনার, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? আমি যা করছি ভেবে চিন্তেই করছি। 500 কোটি টাকা কাউকে দিয়ে দেওয়া যায় না। এটা আবেগের বিষয় না। আমি বহু বছর ধরে এই পরিকল্পনা করেছি। কিন্তু তুমি গ্রামে গিয়েছিলে শিকদার পরিবারকে শেষ করতে, এখন উল্টো তুমি তাদের সাহায্য করছো। লোকটি ঠান্ডা গলায় বলল, আমি শিকদার পরিবারকে শুধু ধ্বংস করতে চাই না। তাহলে? আমি চাই তাদের এমন জায়গায় নিয়ে যেতে যেখান থেকে পতনের সময় তাদের প্রতিটি মানুষ বুঝতে পারে হারানোর কষ্ট কত ভয়ঙ্কর। মানে? একজন ফকিরকে আরও ফকির বানালে কোনো মজা নেই, কিন্তু সেই ফকিরকে যদি 7 আসমানের চূড়ায় তুলে দেওয়া হয়, তারপর সেখান থেকে যদি তাকে এক টানে মাটিতে নামিয়ে আনা হয়, তখন সে বুঝবে আসল হারানোর ব্যথা কি। আমি শিকদারকে সেই ব্যথাটাই দিতে চাই। অবশেষে সেই দিন এলো। জঙ্গলের নির্জন জায়গায় আসলাম শিকদারকে নিয়ে যাওয়া হলো। আসলাম বলল, কোথায় নিয়ে আসছো? এখানে তো কাউকে দেখছি না। মালিক, আপনি চিন্তা করবেন না, উনি এই জায়গার ঠিকানাই দিয়েছেন। কিছুক্ষণ পর দূর থেকে একজন এগিয়ে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? বরাবরের মতোই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা তো অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি একাই এসেছেন? জানকে তো সঙ্গে আনার কথা। জানকে? মিস্টার শিকদার, এত অধৈর্য হলে চলবে না। তারপর রহস্যময় লোকটি বলল, ফরহাদ চৌধুরী মুখ দিয়ে একবার যা বলে সে কথা থেকে কখনো নড়ে না। হঠাৎ সামনে রাখা হলো বিশাল এক ব্যাগ। আসলামের চোখ কপালে উঠে গেল। এত টাকা? পুরো 500 কোটি আছে। আসলাম বিশ্বাসই করতে পারছিল না। এটা কি সত্যি আমার টাকা? হ্যাঁ, পুরো 500 কোটি। আসলাম বলল,
এত টাকা তো জীবনে দেখি নাই। তার মেয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা, এত টাকা? কিন্তু এখানেই শেষ নয়। রহস্যময় লোকটি বলল, গাড়ির চাবিটা নিয়ে এসো। একটি গাড়ির চাবি এগিয়ে দেওয়া হলো। এই গাড়িটা আপনাকে গিফট করলাম। দামটা অনুমান করতে পারছেন? কত? প্রায় ৭০ লাখ টাকা। আসলাম হতভম্ব। এত দামি গাড়ি আমি কি করব স্যার? নিন। না স্যার, আমি নিতে পারবো না। তার সঙ্গে থাকা লোকটি বলল, মালিক, আপনি বুঝতে পারছেন না, আপনার কাছে এটা অনেক দামি গাড়ি, কিন্তু উনার কাছে এটা সামান্য একটা গিফট। আপনি গিফটটা নিন। উনি আপনার উপর খুশি হলে সামনে আরও বড় ব্যবসা আসবে। অবশেষে আসলাম গাড়ির চাবি নিয়ে নিল। স্যার, গাড়িটা আমাকে দিয়ে দিলেন, কিন্তু আপনি যাবেন কিভাবে? লোকটি রহস্যময়ভাবে হেসে বলল, আমার যাওয়ার ব্যবস্থা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তারপর বলল, এই লাইনে আপনি এখনও নতুন, কয়েকটা দিন সময় দিন, আপনিও সব বুঝে যাবেন। বাড়িতে ফিরে আসলাম শিকদার আর তার মেয়ে ৫০০ কোটি টাকা দেখে হতবাক। এত টাকা? মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা, এটা কি সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো? না মা, আমরা সত্যি ৫০০ কোটি টাকার মালিক। কিছুক্ষণ আনন্দের পর আবার দুশ্চিন্তা শুরু হলো। এত টাকা রাখব কোথায়? যদি চুরি হয়ে যায়? মাটির নিচে পুঁতে রাখি? আসলাম বলল, এটা কাগজের টাকা, মাটির নিচে রাখলে নষ্ট হয়ে যাবে। তাহলে কি করব? আসলাম স্বপ্ন দেখতে শুরু করল। এমনভাবে টাকা কাজে লাগাতে হবে যেন আমার জীবন তো চলবেই, তোর জীবন চলবে, আমার নাতি নাতনিরাও চলবে। তার মেয়ে বলল, শুধু এত টাকা নিয়ে বসে থাকলে হবে না। তাহলে আমাদের গ্রামে থাকা উচিত না। কেন? শহরে গিয়ে একটা বড় বাড়ি কিনব, সেখানে থাকব, ব্যবসা করব, বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মিশব। আসলামের চোখ চকচক করে উঠল। একদম ঠিক বলেছিস, শহরে গিয়ে বড় ব্যবসায়ী হতে হবে, বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা করব, কোটি কোটি টাকার ব্যবসা করব। আসলাম হাসতে হাসতে বলল, একদম আসলাম শিকদারের মেয়ের মতো বুদ্ধি দিয়েছিস। কিন্তু তারা কেউই বুঝতে পারেনি এই ৫০০ কোটি টাকা তাদের উন্নতির সিঁড়ি নয়, এটাই হতে যাচ্ছে তাদের পতনের সবচেয়ে উঁচু মঞ্চ। এর মধ্যেই বাড়ির আরেকজন চাকর এসে জানতে পারল শিকদার সাহেবকে নাকি ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। সে অবাক হয়ে বলল, এই ৫০০ কোটি টাকা কি বাড়িতে আসবে? উত্তর এলো, শিকদার সাহেব ব্যবসা করে টাকা কামিয়েছে। চাকরটি বলল, ব্যবসার রাস্তা তো তুমিই দেখিয়েছ, আমি শুধু একটু বুদ্ধি দিয়েছি। চাকর হেসে বলল, তোমার মাথায় এত বুদ্ধি, তাহলে এই বাড়িতে চাকরের কাজ করছো কেন? তারপর সে নিজের কথা বলল, আমার কাছেও কিন্তু কিছু টাকা আছে। কত? ব্যাংকে ৩৫-৪০ হাজার, গ্রামের জমি জমা মিলিয়ে আরও কিছু আছে, সব মিলিয়ে ২-২.৫ লাখ টাকা হবে। তুই কি আমার টাকা ডাবল ট্রিপল করে দিতে পারবি? ব্যবসা করলে লাভ হতে পারে, কিন্তু লসও হতে পারে। না না, লসের কথা শুনতে চাই না, আমার শুধু লাভ চাই। এমন ব্যবসা আছে নাকি যেখানে লস নেই? তাহলে যদি আমও যায় ছালাও যায়? সেটাই তো বলছি। ঠিক তখনই তাকে বাজারে যাওয়ার জন্য টাকা দেওয়া হলো। এই টাকা ধরো, আমার শরীরটা খারাপ লাগছে, কিছু ফল নিয়ে এসো। চাকর রেগে গেল, আমি সাহেবের চাকর, আপনার না। আপনাকে অর্ডার দিলে সেটা পালন করব, এটাই কি নিয়ম? তারপর সে কঠিন গলায় সতর্ক করল, একটা কথা মনে রাখবে, যিনি আমার মায়ের বয়সী আমি তাকে মা বলে ডাকি। আজকের পর তার সঙ্গে বেয়াদবি করবি না। একদিন যদি তার সঙ্গে উঁচু গলায় কথা বলিস, তাহলে আমার হাত কত উঁচুতে উঠতে পারে সেটা তুই ভালো করেই জানিস। চাকর ভয় পেয়ে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সেই বৃদ্ধার ঘরে নিয়ে আসা হলো অনেক ফলমূল। বৃদ্ধা অবাক হয়ে বলল, এত ফলমূল কার জন্য? সব আপনার জন্য। আমার জন্য? কে পাঠিয়েছে? বৃদ্ধা তাকিয়ে বলল, বাজান, এত ফলমূল কেন? আপনি অসুস্থ, ফল খেতে চেয়েছিলেন, তাই বাজারে গিয়ে আপনার জন্য এনেছি। তাই বলে এত কিছু আনতে হবে? আমি জানতাম না আপনার কোন ফল পছন্দ, তাই বাজারে যে যে ফল পেয়েছি সব কিনে এনেছি। বৃদ্ধার চোখে পানি চলে এলো। বাজান, তুই এত টাকা পেলি কোথায়? লোকটি মৃদু হেসে বলল, আমার এই দুনিয়ায় কেউ নেই, আপনি তো আমার মা। এই দুনিয়ায় আমার আপন বলতে আপনি একজনই, তাই আমার জমানো টাকা দিয়ে আপনার জন্য ফল কিনে এনেছি। এবার আপনি দেখে বলুন কোনটা আপনার পছন্দ। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলল, না বাজান, কাজটা তুমি ভালো করো নাই, এত ফল আমি একা কিভাবে খাবো?
কিন্তু এই ছোট্ট ভালোবাসার মুহূর্তের আড়ালেই তৈরি হচ্ছে আরও বড় এক ঝড়। কারণ একদিকে আসলাম শিকদার ৫০০ কোটি টাকা নিয়ে স্বপ্ন দেখছে নতুন জীবন শুরু করার, আর অন্যদিকে যে মানুষটা তাকে এই ৫০০ কোটি দিয়েছে সে অপেক্ষা করছে ঠিক সেই মুহূর্তটির জন্য, যেদিন আসলাম শিকদারের সব স্বপ্ন একসঙ্গে ভেঙে। একবার ভাবুন তো, এক রাতের মধ্যে ১,০০০ কোটি টাকার মালিক হওয়ার স্বপ্নে আপনি আপনার জীবনের জমানো অর্থ, জমি জমা, বাড়িঘর সবকিছু একজন অচেনা মানুষের হাতে তুলে নিলেন। আপনার চোখে তখন শুধু একটাই স্বপ্ন, আর কোনো অভাব থাকবে না, বদলে যাবে আপনার পুরো জীবন। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙার পর যদি জানতে পারেন আপনার হাতে থাকা সব সম্পদ আর আপনার নিজের নেই, যে ঘরটাকে এতদিন নিজের ভেবেছিলেন সেটাও আর আপনার নয়, যে সম্পত্তির ওপর দাঁড়িয়ে এত বছর স্বপ্ন দেখেছেন সেটাও হাতছাড়া, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আপনি তখন বুঝতে পারলেন যাকে এতক্ষণ নিজের ভাগ্য বদলে দেওয়ার মানুষ ভেবেছিলেন সে আসলে আপনাকে ধ্বংস করার জন্যই পুরো খেলাটা সাজিয়েছিল। এমন পরিস্থিতিতে একজন মানুষের মনের ভেতর কী ঝড় বয়ে যেতে পারে? লোভ, বিশ্বাসঘাতকতা, প্রতারণা আর অসহায়ত্ব সবকিছু মিলিয়ে চাকর যখন মালিক নাটকের ৩য় পর্বে আমরা দেখতে যাচ্ছি এমন এক ভয়ঙ্কর মানসিক পতন, যেখানে টাকার লোভ ধীরে ধীরে কেড়ে নিতে শুরু করবে একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সবকিছু। কিন্তু এখানেই শেষ নয়, আসল খেলা তো এখনও বাকি। যে মানুষটি এত বড় ষড়যন্ত্রের পেছনে রয়েছে তার আসল উদ্দেশ্য কি? আসলাম শিকদার কি সময় থাকতে এই ফাঁদ থেকে বের হতে পারবে, নাকি নিজের লোভের কারণেই একে একে হারিয়ে ফেলবে তার সবকিছু? চলুন দেরি না করে জেনে নেওয়া যাক চাকর যখন মালিক নাটকের ৩য় পর্বে আসলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। আগের পর্বের শিকার টোপ গিলেছে, আর আগামী পর্বে শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর মাইন্ড গেম যার সমাপ্তি কতটা ভয়ানক হতে পারে তা আমরা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারছি না। এই নাটকের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এর চরিত্রগুলো, বিশেষ করে দুর্জয়। দুর্জয় চরিত্রটি কোনো সাধারণ হিরোর মতো নয় যে গায়ের জোরে সব সমস্যার সমাধান করবে। সে একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, ঠান্ডা মাথার মাস্টারমাইন্ড। দীর্ঘ ২০ বছর ধরে বুকের ভেতর যে প্রতিশোধের আগুন সে পুষে রেখেছে, আগামী পর্বে তার এক ভয়াবহ বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। যে দুর্জয় এতদিন মাথা নিচু করে হাত কচলে শিকদার সাহেবের প্রতিটি গালি আর অপমান নীরবে সহ্য করেছে, সে আজ আর কোনো নিরীহ চাকর নয়। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে সে একটি নিখুঁত সাইকোলজিক্যাল ট্র্যাপ বা ফাঁদ তৈরি করে শিকদার আর তার মেয়ে ডিম্পলকে বোকা বানিয়েছে। কিন্তু আগামী পর্বে দুর্জয়ের যে ভয়ঙ্কর ক্ষমতাবান এবং রাজকীয় রূপ আমরা দেখতে পাব, তার জন্য শিকদার পরিবার তো দূরে থাক, আমরা দর্শকরাও পুরোপুরি প্রস্তুত নই। দুর্জয় যখন তার সেই চাকরের বেশ পাল্টে এক দামি স্যুট পরে হাতে একটি তখন সেই দৃশ্যটি হবে এই নাটকের ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্ত। শিকদার সাহেব, যিনি এতদিন টাকার অহংকারে অন্ধ হয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করতেন, আগামী পর্বে তার সেই আকাশচুম্বী অহংকার মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যেতে চলেছে। দর্শক হিসেবে আমরা সবসময় চাই অত্যাচারীর পতন হোক, আর সেই দৃষ্টিকোণ থেকে আগামী পর্বের ঘটনাগুলো আমাদের জন্য চরম তৃপ্তিদায়ক। কিন্তু একই সাথে এই পতন আমাদের মনে এক গভীর আতঙ্কেরও সৃষ্টি করবে। শিকদার তার জীবনের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলটি করে ফেলেছে ওই ৫০ কোটি নগদ টাকা আর তার সমস্ত ফ্যাক্টরি ও জমির দলিল দুর্জয়ের পার্টনার ফরহাদের হাতে তুলে দিয়ে। ৩য় পর্বে আমরা দেখতে পাব যখন শিকদারের কাছে এই চরম সত্যটি উন্মোচিত হবে যে তার বিশাল সাম্রাজ্য, তার ব্যাংক ব্যালেন্স সবকিছু এখন ওই অবহেলিত ২ টাকার চাকর দুর্জয়ের হাতের মুঠোয়, তখন তার মানসিক অবস্থা ঠিক কতটা বিপর্যস্ত হবে। একজন প্রবল ক্ষমতাধর মানুষ যখন হঠাৎ করে বুঝতে পারে সে কতটা অসহায়, তখন তার সেই শূন্যতা পর্দার এপার থেকে আমাদেরও শিহরিত করবে। দুর্জয় কিন্তু শিকদারকে খুব সহজে মেরে ফেলবে না, কারণ সে খুব ভালো করেই জানে মৃত্যুর চেয়ে ১০০০ গুণ বড় শাস্তি হলো নিজের চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা অহংকারের সাম্রাজ্য অন্যের পায়ের নিচে পিষ্ঠ হতে দেখা। সে শিকদারকে এমন এক মানসিক যন্ত্রণার গোলকধায় ঠেলে দেবে যেখানে বেঁচে থাকাটাই তার কাছে সবচেয়ে বড় অভিশাপ বলে মনে হবে। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে বড় চমক। যখন আমরা সবাই ধরে নিচ্ছি যে শিকদারের সব শেষ এবং দুর্জয়ের জয় নিশ্চিত, ঠিক তখনই গল্পের পুরো সমীকরণ এক লহমায় পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে ডিম্পলের কারণে। ডিম্পলের চরিত্রটি অত্যন্ত ধূর্ত, লোভী এবং সুবিধাবাদী। আগামী পর্বে যখন সে জানতে পারবে যে তাদের বাড়ির ওই চাকরটি আসলে একজন বিলিয়নের বিজনেসম্যান, তখন তার প্রতিক্রিয়া কী হবে? সে কি তার বাবার অপমানের বদলা নিতে ঝাঁপিয়ে পড়বে, নাকি সে তার স্বভাবসুলভ স্বার্থপরতার পরিচয় দিয়ে সম্পূর্ণ নতুন এক খেলা শুরু করবে?
ডিম্পল খুব দ্রুতই বুঝতে পারবে যে তাদের হারানো সম্পত্তি আর স্ট্যাটাস ফিরে পাওয়ার একটাই মাত্র রাস্তা খোলা আছে, আর তা হলো দুর্জয়ের কোনো মানসিক দুর্বলতায় আঘাত করা। সে হয়তো তার রূপ এবং যৌবনের মায়াজাল বিস্তার করে দুর্জয়কে নিজের ফাঁদে ফেলার এক মরিয়া চেষ্টা চালাবে। একজন সাইকোপ্যাথ লেভেলের সুবিধাবাদী মেয়ে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ঠিক কতখানি নিজে নামতে পারে, আগামী পর্বে ডিম্পলের প্রতিটি হিসেবি পদক্ষেপ আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। বাবা মেয়ের যে সম্পর্ক এতদিন টাকার উপর দাঁড়িয়েছিল, দারিদ্র্যের কষাঘাতে সেই সম্পর্কেও ফাটল ধরবে। ডিম্পল হয়তো তার বাবার এই বোকামির জন্য তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে, যা দুর্জয়ের যন্ত্রণাকে আরও বহু গুণ বাড়িয়ে দেবে। যা এরপর ঘটল তা কেউ কল্পনাও করেনি। দুর্জয়ের প্রতিশোধ যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, যখন সে শিকদারকে তাদেরই বাড়িতে চাকরের পোশাক পরাতে বাধ্য করবে, ঠিক তখন তার নিজের অতীত স্মৃতি তাকে পাগলের মতো তাড়া করে ফিরবে। যে অসহায় মায়ের চোখের জলের কড়ায় গণ্ডায় আদায় করতে এসেছে, সেই মায়ের স্মৃতি দুর্জয়কে সাময়িকভাবে এক অদ্ভুত মানসিক টানাপড়নের মধ্যে ফেলে দেবে। দর্শক হিসেবে এই দৃশ্যগুলো আমাদের মনে এক চরম আলোড়ন সৃষ্টি করবে। যে ড্রয়িং রুমে শিকদার এতকাল রাজত্ব করেছে, আগামী পর্বে হয়তো সেই ড্রয়িং রুমের মেঝে তাকে নিজের হাতে পরিষ্কার করতে হবে। দুর্জয় কি এই প্রতিশোধ থেকে সত্যিই কোনো মানসিক শান্তি পাবে, নাকি এই অন্ধ আক্রোশ তাকে নিজেই অজান্তে এক নিষ্ঠুর এবং হৃদয়হীন দানবে পরিণত করবে? যখন আমরা দেখি একজন শোষিত মানুষ ক্ষমতা পেয়ে ঠিক তার শোষকের মতোই আচরণ শুরু করে, তখন তা আমাদের বিবেকের কাছে এক বিশাল প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়। দুর্জয়ের এই ডার্ক এবং কমপ্লেক্স ট্রান্সফরমেশন আগামী পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে। তবে আসল রহস্য তখনও বাকি ছিল। আপনারা কি সত্যি ভাবছেন শিকদার সাহেব এত সহজেই নিজের ভাগ্যকে মেনে নিয়ে চুপচাপ চাকরগিরি করবেন? কখনো নয়। একজন পরাজিত এবং আহত বাঘ যখন বুঝতে পারে তার হারানোর আর কিছুই অবশিষ্ট নেই, তখন সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে সবচেয়ে ভয়ঙ্কর মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। শিকদার তার এই চূড়ান্ত পতনের মুহূর্তেও হয়তো পুরনো কোনো অন্ধকার জগতের যোগাযোগ বা আন্ডারওয়ার্ল্ড কানেকশন কাজে লাগিয়ে দুর্জয়ের ওপর শেষ একটা মরণঘাতী আঘাত হানার গোপন ছক কষবে। হয়তো এমন কোনো অপ্রকাশিত সত্য বা এমন কোনো লুকোনো তুরুপের তাস তার হাতে এখনও রয়ে গেছে, যা দুর্জয়ের এই নিখুঁত পরিকল্পনাকেও হুমকির মুখে ফেলে দিতে পারে। আর ঠিক এই জায়গাতেই তৃতীয় পর্বের সাসপেন্স গিয়ে ঠেকবে একদম চূড়ায়। যখন দুজন প্রবল ক্ষমতাবান এবং মরিয়া মানুষ একে অপরকে ধ্বংস করার খেলায় মত্ত হয়, তখন সেখানে কোনো নীতি বা নৈতিকতার অস্তিত্ব থাকে না। এই চরম উত্তেজনাজনক পরিস্থিতি আমাদের মনে এক গভীর উপলব্ধির জন্ম দেয়। লোভ মানুষকে কতটা অন্ধ এবং বিবেকহীন করে দিতে পারে, শিকদার এবং ডিম্পলের পরিণতি তারই এক জ্বলন্ত প্রমাণ। শিকদার যদি তার ক্ষমতার অপব্যবহার করে অতীতে দুর্জয়ের পরিবারের ওপর অমানসিক নির্যাতন না চালাতো, অথবা বর্তমান সময়ে এসে আরও শত শত কোটি টাকার লোভে অন্ধ না হতো, তাহলে হয়তো আজ তাকে এই চরম লাঞ্ছনার মুখোমুখি হতে হতো না। চাকর যখন মালিক নাটকটি শুধু একটি সাধারণ প্রতিশোধের গল্প নয়, এটি আমাদের সমাজের এক নগ্ন আয়না, যা প্রমাণ করে যে কর্মের ফল এই পৃথিবীতেই ভোগ করে যেতে হয়। দিন শেষে এই ভয়ঙ্কর ক্ষমতার লড়াইয়ে কে আসল বিজয়ী হবে? দুর্জয় কি এই শিকদারকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে নিজের মায়ের আত্মার শান্তি নিশ্চিত করতে পারবে, নাকি ডিম্পলের পাতা কোনো নতুন মায়াজালে সে নিজেই জড়িয়ে পড়বে? শিকদার সাহেবের এই অবর্ণনীয় পতন কি তার অতীত পাপের উপযুক্ত শাস্তি, নাকি দুর্জয় তার ক্ষমতার অপব্যবহার করে একটু বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছে? আপনাদের কি মনে হয়, ডিম্পলের আসল পরিণতি ঠিক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের প্রতিটি মূল্যবান মতামত এবং চিন্তাভাবনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের এই গভীর গল্প, বিশ্লেষণ আর টানটান উত্তেজনার রিভিউ যদি আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, যদি আসলাম শিকদারের এই ভয়ঙ্কর প্রতিশোধের গল্পের প্রতিটি মুহূর্ত আপনাদের মনে প্রশ্নের জন্ম দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইবই আমাদের আরও এমন অজানা গল্প, রহস্য আর দম বন্ধ করা সাসপেন্স আপনাদের সামনে তুলে ধরার সাহস যোগায়। এমন আরও রহস্য, প্রতিশোধ, ষড়যন্ত্র আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের পয়েন্ট টু পয়েন্ট ইন্টেন্স রিভিউ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হয়তো আজকের গল্পে আমরা দেখলাম প্রতিশোধের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, প্রতিশোধ কি সত্যিই মানুষের কষ্টের অবসান ঘটায়, নাকি প্রতিশোধের নেশায় মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের আপন মানুষ, নিজের সুখ, এমনকি নিজের অস্তিত্ব?
হয়তো আসলাম শিকদারের সামনে এখনও এমন কিছু সত্য অপেক্ষা করছে যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তাই এই গল্পের পরবর্তী অধ্যায় আর নতুন কোনো রহস্য যেন আপনাদের চোখ এড়িয়ে না যায়। দেখা হবে আগামী ভিডিওতে আরও একটি অজানা গল্পের পর্দা সরিয়ে আরও একটি রহস্যের গভীরে গিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে রাখবেন, কিছু প্রতিশোধ মানুষকে শান্তি দেয় না, বরং এমন এক অদৃশ্য কারাগারে বন্দী করে যেখান থেকে বের হওয়ার পথ হয়তো আর কখনো খুঁজে পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যের গল্পে। ততক্ষণ পর্যন্ত বিদায়।